আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনে বিঘ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না, ইসি সানাউল্লাহ। সুষ্ঠু ভোট আয়োজনে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত, ইসির সাথে 3 বাহিনী প্রধানের বৈঠক। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। গণমাধ্যমে হামলা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সালাউদ্দিন আহমদ। সংবাদ মাধ্যমে স্বাধীনতা না থাকলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, সিনিয়র সাংবাদিকদের অভিমত। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ ঢাকার। দেশটি যথাযথ ব্যবস্থা নেবে আশা পররাষ্ট্র উপদেষ্টার। ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদির কবরকে ঘিরে সর্বসাধারণের শ্রদ্ধা। দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জামায়াত আমিরের। বগুড়া 7 আসনে খালেদা জিয়া ও বগুড়া 6 এ তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন দলের নেতারা। দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না, জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, আইনশৃঙ্খলা বিঘ্ন কিংবা সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হাতে নির্দেশনা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। সুষ্ঠু নির্বাচন করার সব ধরনের ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে জানান 3 বাহিনীর প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রথমবারের মতো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ যান নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির বৈঠকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় অংশ নেন 3 বাহিনীর প্রধান। পরে পুলিশের আইজিপি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ও প্রতিনিধি এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে সশস্ত্র বাহিনী। তারা আমাদেরকে সমন্বিতভাবে তাদের প্রস্তুতির ব্যাপারে জানিয়েছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া সম্ভব প্রয়োজন তা তারা নিয়ে রেখেছেন এবং যত ডেভেলপমেন্ট যেভাবে করা দরকার সেটা তারা করতে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়া ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও সক্রিয় হবার তাগিদ দেওয়ার কথাও জানান তিনি। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কঠোরভাবে বাহিনী সমূহকে বলেছি এবং সংস্থা সমূহকে বলেছি, আমরা মানবিক হব, যারা মানবিক তাদের প্রতি, যারা দুষ্কৃতি করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিকতার দরকার নেই। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ভোটারদের আস্থা বাড়াতে চলবে যৌথ বাহিনীর অভিযান। এখন থেকে মাঠ পর্যায়ে যৌথ বাহিনী অপারেশন পুনরায় চালু হবে। এই যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা এবং সার্বিকভাবে সাধারণ মানুষের মাঝে, ভোটারদের মাঝে, প্রার্থীদের মাঝে, দলগুলোর মাঝে একটা আস্থার পরিবেশ তৈরি করা। একটি অপশক্তি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে জানিয়ে তিনি প্রার্থীদের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেন। এজন্য রাজনৈতিক দলগুলোকেও সচেতন থাকার পরামর্শ দেয় নির্বাচন কমিশন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে নানা অরাজকতা শুরু হয়েছে এসব মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি জুলাই যোদ্ধা আর 1971 এর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার সময় এসেছে, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুম্মনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। শেখ হাসিনার ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে ডিজিটাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে বিএনপি। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নেতাদের পর বক্তৃতা রাখতে গিয়ে তারেক রহমান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নারীদের স্বাবলম্বী করা সহ দেশকে এগিয়ে নিতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। ফ্যামিলি কার্ডটি হবে নারীদের কাছে। আমরা কৃষক কার্ড বা ফার্মার্স কার্ড একটা ইন্ট্রোডিউস করতে চাই, যেটি আমাদের প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। শিক্ষার্থী যারা আছে, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ধীরে ধীরে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি প্রত্যেকটি সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, তারা ধ্বংস করেছে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আবার গড়ে তুলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, বহু প্রাণ বিসর্জন দিতে হয়েছে। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। শহীদ ওসমান হাদির প্রতি যদি সম্মান রাখতে হয় আমাদেরকে, আজকে আমাদের জুলাই শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, জুলাই যোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, আজকে আমাদের ৭১-এর শহীদদের প্রতি যদি সম্মান রাখতে হয়, ৭১-এর মুক্তিযোদ্ধাদের প্রতি যদি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে এখন, দেশের মানুষের জন্য যেভাবে হোক শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশের জন্য কাজ করা, দেশকে সামনে নিয়ে যাওয়া। দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে সতর্ক করে দিয়ে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। বগুড়া সহ দেশবাসীর কাছে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল হাসান, এটিএন বাংলা। সরকারের দুর্বলতার কারণে মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে, এটিকে কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণমাধ্যম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্রকে শক্তিশালী করবে দাবি করে তিনি বলেন, বিএনপি ব্যক্তি বা দলীয় স্বৈরতন্ত্রকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। সিনিয়র সাংবাদিকরা বলেন, স্বাধীনভাবে কথা বলতে ও লিখতে না দিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কতটুকু সুষ্ঠু নিরপেক্ষ হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন গুনছে বিএনপি নেতাকর্মীরা। প্রায় ১.৫ যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে উপলক্ষ করে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে অভ্যর্থনা কমিটি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে যোগ দেন গণমাধ্যমের মালিক, বিভিন্ন দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধান সহ সিনিয়র সাংবাদিকরা। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা উল্লেখ করে সিনিয়র সাংবাদিকরা মবতন্ত্র নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশের ৫৩ বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো ডেইলি স্টার অফিসে আগুন জ্বালালো কেন? আমরা কি অপরাধ করলাম? যে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপর যে আক্রান্ত হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু আমাদেরকে ব্যথিত করে এবং আমরা সে কারণে বলি যে গণমাধ্যম যদি আক্রান্ত হয় তাহলে রাষ্ট্র, সরকার তাদেরকে আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে কিনা বা তাদেরকে কেন প্রতিহত করতে পারেনি সেই মুহূর্তে অল্প কয়েকজন মানুষকে, সেটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আগামী দিনের
ভবিষ্যতের জন্য তারা যে পথ নির্দেশ আমাদেরকে করছেন, আমরা সেটা শুধু প্রমিসের মধ্যেই মানে সীমাবদ্ধ থাকুক সেটা চাই না। আমরা কনসিস্টেন্সি চাই, আমরা অ্যাকশন চাই। এই নির্বাচনটা যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সামনে আমাদের মহাবিপদ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপিকে নানা কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সতর্ক করে দিয়ে সিনিয়র সাংবাদিকরা বলেন, তারেক রহমানকেই মানুষের প্রত্যাশা পূরণে নেতৃত্ব দিতে হবে। নিরাপদ থাকতে চাই, লিখতে চাই, আমাদের কথা বলতে দিন। বিগত কয়েকদিনের যে ঘটনা, তার কি প্রভাব হবে, কতটুকু হবে, এই নির্বাচনটা কতটুকু ভালো হতে পারবে, প্রশ্ন আমার মধ্যে জেগেছে। বিএনপি তার 31 দফার মধ্যে বলেছে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যা যা করা প্রয়োজন তারা তা করবে। আমরা আশা করব এই কমিশনের সুপারিশ বাস্তবায়নে আপনারা উদ্যোগ নেবেন। সূচনা বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসীদের গুলিতে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতা চালানো হয়েছে, গোয়েন্দা তথ্য থাকার পরও সরকার তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। কিছু কিছু স্থাপনায়, কিছু কিছু ঠিকানায় যেভাবে মবক্রেসিকে এলাও করা হয়েছে, সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি, তাকে কেন লালন করতে দেয়া হবে? এগুলো আমি সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করে সিনিয়র নেতারা বলেন, জাতীয় ঐক্য ধরে রাখার মাধ্যমেই অপশক্তির উত্থান প্রতিহত করা হবে। সত্যিকার গণতান্ত্রিক সমাজ, প্রকৃত গণতান্ত্রিক সমাজ, প্রত্যেকেরই কথা বলার অধিকার থাকবে, প্রত্যেকে তার মত প্রকাশ করার অধিকার থাকবে এবং রাজনৈতিক দলগুলো তার মতামত নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যাকে বাছাই করবে সে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন। বিএনপির সিনিয়র নেতারা 25 ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা চান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চরমপন্থী হিন্দুদের কূটনৈতিক পাড়ায় ঢুকে বিক্ষোভ কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। বিক্ষোভকারীদের কূটনৈতিক পাড়ায় প্রবেশে নিরাপত্তা বিঘ্নিত হয়নি দাবি করে ভারতের দেয়া প্রেস নোট প্রত্যাখ্যানও করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির সাথে ঢাকার কূটনৈতিক সম্পর্ক প্রয়োজনে কমিয়ে আনার ইঙ্গিত দেন পররাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা ব্যানারে একদল উগ্র হিন্দুবাদী শনিবার ভারতের দিল্লিতে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে বিক্ষোভ করে। এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তার চাদরে ঢাকা কূটনীতিক পাড়ায় এমন নজিরবিহীন ঘটনা বাংলাদেশের গণমাধ্যমগুলোয় গুরুত্বের সাথে স্থান পায়। এর প্রেক্ষাপটে রোববার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। এতে দাবি করা হয়, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ হলেও নিরাপত্তা বিঘ্নিত হয়নি। এসব বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের এই বিবৃতি প্রত্যাখ্যান করেন তিনি। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এতদূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহের ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে তিনি বলেন, দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে। হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরো অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনে প্রয়োজনীয় সম্পর্কের ক্ষেত্র কমিয়ে আনারও ইঙ্গিত দেন তিনি। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব। আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। এদিকে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদ ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে দিল্লি, কলকাতা, আসাম ও ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন দেশটির নাগরিকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আইনিভাবে ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের
আমির ডাক্তার শফিকুর রহমান। ফজরের নামাজের পর শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেন তিনি। এরপর সাধারণ মানুষের ঢল নামে হাদির কবর এক নজর দেখার জন্য। জামিল হাসান শান্ত রিপোর্ট। ন্যায় ইনসাফের পক্ষে এক অপ্রতিরোধ্য কণ্ঠস্বর 24শে জুলাইয়ের অন্যতম আপোষহীন নায়ক শরীফ ওসমান হাদি। বিপ্লবী এই মহাবীর এখন শায়িত আছেন বিদ্রোহী কবি কাজী নজরুলের কবরের পাশে। দাফনের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে ওসমান হাদির জন্য দোয়া করতে আসেন অনেকে। ফজরের নামাজের পর ভোরের আলো ফোটার পর থেকেই সেখানে আসেন তার সহযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। ইনসাফের লড়াই কিভাবে করতে হয় বাংলাদেশে 18 কোটি মানুষকে বুঝিয়েছেন। সিলেট থেকে এখন শুধুমাত্র ওনার কবর জিয়ারত করার জন্য আসছি। তিনি তো কোনো সিকিউরিটি চান নাই, তিনি বলছে আমাকে মেরে ফেললে আপনি বিচারটা শুধু করবেন। বাচ্চাকে নিয়ে এসেছি, ওকে আমি সবসময় বলি তোমাকে শরীফ ওসমান হাদি হতে হবে, ঘরে বসে থাকলে হবে না, আবরার ফাহাদের মতো কথা বলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ওসমান হাদির কবর জিয়ারত করেন। সে সময় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন তিনি। জানাজায় বারবার উচ্চারিত হয়েছে খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। ঢাকার বাইরে থেকেও কবর জিয়ারত করতে আসেন অনেকে, তবে নিরাপত্তার জন্য কাউকেই কবরস্থানের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই দূর থেকেই অশ্রুসিক্ত চোখে নির্বাক দাঁড়িয়ে প্রার্থনা করেন প্রিয় বিপ্লবী নেতার জন্য। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু ও ইনকিলাব মঞ্চের আলটিমেটামে পদত্যাগের প্রশ্ন আবারও এড়িয়ে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় আইনি শৃঙ্খলা বাহিনী জানায় ওসমান হাদিকে হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান এখনও নিশ্চিত হতে পারেননি তারা। ভারতে গেছে কিনা সেই তথ্যও নেই। এদিকে ধর্ম উপদেষ্টা জানান ময়মনসিংহে দীপু দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলাকারীদের শনাক্তে কাজ চলছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করবার 10 দিন পার হলেও শুটার ফয়সাল করিমকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ব্যর্থতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে আলটিমেটাম দেয় ডাকসু ও ইনকিলাব মঞ্চ। এ অবস্থায় কি ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তা জানতে সচিবালয়ে সকাল থেকেই অপেক্ষা করেন সাংবাদিকরা। সব প্রশ্ন এড়িয়ে তিনি জানান সন্ধ্যা 5:30টায় সংবাদ সম্মেলনে কথা বলবেন। এতে গুঞ্জন আরও বেড়ে যায়। সম্মেলন কক্ষে অবস্থান করেন সাংবাদিকরা, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিশেষ সহকারীর দেখা নেই। ব্রিফিংয়ে আসেন পুলিশ, র্যাব ও বিজিবির কর্মকর্তারা। তারা জানান এখন পর্যন্ত ফয়সাল করিমের অবস্থান নিশ্চিত হতে পারেননি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক ইয়ে থেকেই হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। এই চাঞ্চল্যকর ঘটনাটা যখন ঘটে তখন আমরা সব লোক আমরা মাঠে অলরেডি ডিপ্লয়মেন্টে গিয়েছি, আমরা চেকপোস্ট স্থাপন করেছি। এটা আপনারা বলতে পারবেন ব্যর্থতা আছে কিনা, আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। এদিকে ধর্ম উপদেষ্টা জানান ময়মনসিংহের পোশাক কর্মী দীপু দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনতে নির্দেশনা দেয়া হয়েছে। যারা এই মানুষটাকে মেরেছে এবং আগুনে পুড়িয়ে দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি।
ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানটে হামলাকারীদের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তে কাজ চলছে বলেও জানান তিনি। প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা আগুন দিয়েছে, আমি গোয়েন্দা রিপোর্ট থেকে জানতে পেরেছি তাদের কিছু ছবি, তাদের কিছু পরিচয় আমরা ইতিমধ্যে শনাক্ত করেছি। এসব ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মনে করছেন ধর্ম উপদেষ্টা। আমরা নির্বাচন করতে পারবো। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের পর সকল প্রলোভন উপেক্ষা করে সৎ ও নির্ভীক থেকে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন ওসমান হাদী। নারায়ণগঞ্জে রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওসমান হাদীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, হাদী নিজের কথা না ভেবে দেশের মানুষের কথা ভেবেছেন বলেই শেষ বিদায়ে লাখো মানুষের আহাজারি ও দোয়া পেয়েছেন। এ সময় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে তিনি বলেন, হামলাকারীদের চেয়ে দেশে সৃষ্টিশীল ও আত্মত্যাগী তরুণের সংখ্যাই বেশি। শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীরা দেশে বিদেশে যেখানেই থাকুক দ্রুত বিচার কার্যকর করতে হবে, তাহলে জনগণ এই সরকারের যোগ্যতার প্রমাণ পাবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা পরে একজন প্রার্থীকে গুলি করে হত্যার ঘটনা অশনি সংকেত। জাতিসংঘ পর্যন্ত ওসমান হাদীর হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামের আয়োজনে দোয়া মাহফিলে গোলাম পরওয়ার এসব কথা বলেন। আমরা তো নিশ্চিত চিফ ইলেকশন কমিশনার বললেন ওসমান বিন হাদীর হামলাকে বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা লজ্জিত সরকারের একটি সাংবিধানিক পদধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলিবর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সদর 6 আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন স্থানীয় নেতারা। দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে শীর্ষ 2 নেতার মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। এ সময় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মনোনয়নপত্র সংগ্রহের পর বাদশাহ বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এসব আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করা হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট AK মাহবুবুর রহমান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সভাপতি VP সাইফুল ইসলাম, সাবেক MP গোলাম মোহাম্মদ সিরাজ সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় সুদানের সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর শহীদ 6 বাংলাদেশি শান্তিরক্ষীর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তাদের মরদেহ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এর আগে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় নিহত সেনা সদস্যদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কুড়িগ্রামের শহীদ 2 সেনা সদস্য সৈনিক মমিনুল ইসলাম ও শান্তমণ্ডলের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে পরিবার ও স্বজনদের কান্নায় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একই জেলার রাজারহাটের ছাটমাধাইয়ের মণ্ডলপাড়ায় সৈনিক শান্তমণ্ডলের মরদেহ নেওয়া হলে সেখানেও হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হয়। অনেক স্বপ্ন নিয়ে মাত্র 1 মাস 7 দিন আগে শান্তিরক্ষা মিশনে যোগ দিতে দেশ ছাড়েন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের মেসওয়েটার জাহাঙ্গীর আলম। কিন্তু সন্ত্রাসীদের ড্রোন হামলায় শেষ হয়ে গেল সবকিছু। অন্যদিকে রাজবাড়ীর শহীদ শামীম রেজার দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিয়েছিলেন শামীম। যেহেতু দেশের জন্য, জাতির জন্য সে জীবন দান করছে, এটা তার মৃত্যুকে আমরা শহীদ মৃত্যু হিসাবে আমরা গণ্য করি।
শহীদ সেনা সদস্য কর্পোরাল মাসুদ রানার মরদেহ গ্রামের বাড়ি নাটোরের লালপুরের বোয়ালিয়াপাড়ায়। সেখানকার সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে লালপুর উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায় তার কফিনবন্দি মরদেহ। সেখান থেকে নেওয়া হয় গ্রামের বাড়ি বোয়ালিয়াপাড়ায়। এরপর স্থানীয় স্কুল মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে তাকে দাফন করা হয়। 2006 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন কর্পোরাল মাসুদ রানা। এছাড়াও গাইবান্ধার পলাশবাড়ির মহদীপুরের ছোট ভগবানপুর গ্রামে সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। সামান্য বৃষ্টি হলেই হাঁটুর সমান পানি, ভাঙার রাস্তা আর মাদকের উপদ্রবে বেহাল দশা ঢাকা 4 আসনের। এসব সমস্যার সাথে শ্যামপুর কদমতলী এলাকার ভোটারদের প্রতিনিয়তই করতে হচ্ছে সংগ্রাম। ভোটাররা বলছে নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও জয়ী হওয়ার পর এসব সমস্যা সমাধানে কোনো উদ্যোগই নেয় না। তাই সমস্যাগুলোর সমাধানে যে প্রার্থী কাজ করবেন তাকেই নির্বাচনে রায় দেবেন ভোটাররা। খায়রুল ইসলামের রিপোর্ট। নাগরিক সুবিধার চরম সংকটে ঢাকা 4 আসন। ভাঙা রাস্তা, নাজুক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, মশার উৎপাত, ফুটপাত দখল আর স্বাস্থ্যসেবার সংকট এই এলাকার মানুষকে ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। স্বাধীনতার 54 বছরেও আশানুরূপ উন্নয়ন না হওয়ায় হতাশ এখানকার ভোটাররা। চিন্তাই হইলো কাজলা, কিছুদিন আগে আমার মেয়ের জামাইরে মনে করেন 3টা পার দিছে। অল্প বৃষ্টি হলেই অনেক পানি জমে যায়, রাস্তাঘাটে পুরো বন্যা হয়ে যায়। ঢাকা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলছেন, বাবার আদর্শ অনুসরণ করে এলাকার সমস্যা সমাধানের মধ্য দিয়ে মানুষের পাশে থাকবেন তিনি। ইতিমধ্যে আমরা বিভিন্ন এলাকায় আমাদের ভোটারদের কাছে গিয়েছি, আমরা স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি এবং একটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে এলাকার সাধারণ মানুষও আমাদের গণসংযোগে নেমে আসছে। এর আগে এই আসন থেকে কখনোই ক্ষমতায় আসেনি জামায়াত ও ইসলামী আন্দোলন। এসব দলের প্রার্থীরাও চাইছেন এই আসনে জয়ী হয়ে ভোটারদের উন্নয়নে কাজ করতে। আমরা নিজেরা কমিটেড এবং আমরা আশা করি যারা এর সাথে জড়িত তাদেরকে কাউন্সিলিং করে, তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে হালাল রুজি, বৈধ ইনকামের জন্য আমরা পথ দেখাবো। কোনো চাঁদাবাজি হবে না, এইটা আমি আমার এলাকাবাসীকে বলন্দ কণ্ঠে বলতে চাই যে ইনশাল্লাহ যদি জাল হক ওয়া জাহাকাল বাতিল, যখন অন্ধকার থাকে অন্ধকার যদি দূর করতে হয় তাহলে আলো জ্বালাইতে হবে। 14টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 4 আসনে ভোটার সংখ্যা প্রায় 3.5 লাখ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নাটোর 4 আসনে আছেন সহকর্মী আলী আজগর ইমন। তিনি সেখান থেকে জানাচ্ছেন ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি নাটোরের একটি বিখ্যাত জায়গা, নাটোর বনপাড়া মোড়। এটি নাটোর 4 নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত। নাটোর 4-এর নির্বাচনী যে হাওয়াটা দেখছি আমরা বেশ সরগরম, চারিদিকে নির্বাচনের বেশ হাওয়া বইছে। অন্যান্য বছরের তুলনায় এবারে নির্বাচনটা হয়তো একটু ব্যতিক্রমী হবে, মানুষের মধ্যে একটা সাড়া পাওয়া যাচ্ছে। যেমনটা বলছিলেন স্থানীয় সাংবাদিক আবু সাইদ, তিনি বারবার বলছিলেন যে স্থানীয় মানুষজন বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে এবারের নির্বাচনে ভোট দেওয়ার এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিতে চায়, এটাই তাদের মধ্যে সবচেয়ে বেশি আকাঙ্ক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি নাটোর বনপাড়ায়, যে কোনো মুহূর্তে পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিবাহিনী ডেপুটি চিফ অফ স্টাফ এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। বিমান বাহিনী ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে মরহুমে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজার পর ফিউনারালে প্যারেড শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারকে বিমান বাহিনী ঘাঁটি বাসার এ অবস্থিত শাহীন কবরস্থানে দাফন করা হয়। এই সময় বিভিন্ন বিমানের ফ্লাইট পাস্ট অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে দেশাত্মবোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য এ কে খন্দকারকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। এছাড়াও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ বিমান বাহিনীকে
সুসংগঠিত করায় এবং দেশ গঠনে অসামান্য অবদান রাখায় 2011 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন বীর উত্তম AK খন্দকার। আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকলেও উঠোন বৈঠক ও গণসংযোগের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছেন নরসিংদী 3 আসনের প্রার্থীরা। আসনটিতে বিএনপি এখনও প্রার্থী না দেওয়ায় জামায়াত মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী করছেন গণসংযোগ। রাস্তাঘাটের উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষার অগ্রগতির পাশাপাশি চাঁদাবাজ ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি খবর। রাজধানী কামরাঙ্গীর চরে আছেন সহকর্মী মিজান শাহজাহান, সেখান থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি কামরাঙ্গীর চরে। লালবাগ, কামরাঙ্গীর চর, বংশাল, কোতোয়ালি ও চকবাজার নিয়ে এই ঢাকা 7 আসনটি গঠিত। এই আসনে বিএনপি মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ। এখানে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন হাজী এনায়েতুল্লাহ। এই দুজনের মধ্যে যে তীব্র লড়াই হবে এ বিষয়ে কোনো সন্দেহ না থাকলেও এখানকার ভোটাররা বলছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মধ্যে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ভোটের মেরুকরণ পাল্টে যেতে পারে। আমরা ভোটারদের সঙ্গে সারাদিন ঘুরে ঘুরে কথা বলেছি। তারা বলছেন যে এখানে সামান্য বৃষ্টি হলেই তীব্র জলজটের সৃষ্টি হয়। এখানে অলিগলির কারণে তীব্র যানজটে নাকাল হতে হয় এখানের স্থানীয় বাসিন্দাদের। তাই আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে, এসব সংকট থেকে রক্ষা করতে হবে, পরিত্রাণ দিতে হবে ঢাকা 7 আসনের বাসিন্দাদের। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে আমার কাছে এই হচ্ছে সবশেষ খবর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। আবারও দেশের সেরা রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন। 3টি ক্যাটাগরিতে ওয়ালটন পেয়েছে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 17তম আসরে মোস্ট লাভড ব্র্যান্ড অফ বাংলাদেশ এর সম্মাননায় ভূষিত হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন। এই নিয়ে ওয়ালটন রেফ্রিজারেটরে টানা 12 বার, টিভি টানা 3 বার এবং এসি পরপর 2 বছর বেস্ট ব্র্যান্ডের সম্মাননা পেল। শনিবার রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025 এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে দেশের নাম্বার 1 রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ডের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার সিবিও তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মোহাম্মদ তাহসিনুল হক, ওয়ালটন হাইটেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন এবং তানভীর আঞ্জুম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। সতেরোতম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিজয়ীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। দেশের সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়। এই বছর 45টি ভিন্ন ক্যাটাগরিতে 45টি ব্র্যান্ডের হাতে তুলে দেওয়া হয় মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ বা দেশের সেরা ব্র্যান্ডের সম্মানসূচক পুরস্কারটি। এছাড়াও 15টি ব্র্যান্ডকে দেওয়া হয় ওভারঅল টপ 15 মোস্ট লাভড ব্র্যান্ডস অফ বাংলাদেশ সম্মাননা। এই আসরে আমা কফি মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অফ বাংলাদেশ শীর্ষক সম্মাননাটি অর্জন করে। এনসার্চ লিমিটেডের অংশীদারিত্বে আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025 এ মোট 61টি সম্মাননা দেওয়া হয়। এই বছর বেস্ট ব্র্যান্ডের মর্যাদা লাভ করেছে বিকাশ, আরএফএল হাউসওয়্যার এবং রাধুনী যথাক্রমে দেশের দ্বিতীয় ও তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ব্র্যান্ডের খেতাব অর্জন করে। এনসার্চ লিমিটেড এর মহাপরিচালক খন্দকার আসিফ মাহমুদ এ সময় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025 এর মেথোডোলজি ব্যাখ্যা করেন। গালা অনুষ্ঠানে উদ্বোধনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম বলেন, বর্তমানে ব্র্যান্ড মানুষের স্বপ্ন, সংস্কৃতি আর অর্থনীতিকে প্রভাবিত করে। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ উইকেট কিপিং যেই করুক না কেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের কাছ থেকে শিখতে চান আকবর আলী।
আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর ১২তম আসর। সেই লক্ষ্যে আগেভাগে অনুশীলন শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় দিনে অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকবর আলী জানান, ম্যানেজমেন্ট চাইলে কিপিং ছাড়তে রাজি তিনি, তবে মুশফিকুর রহিমের কাছ থেকে যতটা সম্ভব শিখতে চান তিনি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচনে বিঘ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না, ইসি সানাউল্লাহ। সুষ্ঠু ভোট আয়োজনে সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত, ইসির সাথে ৩ বাহিনী প্রধানের বৈঠক। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে, বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। গণমাধ্যমে হামলা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সালাউদ্দিন আহমদ। সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, সিনিয়র সাংবাদিকদের অভিমত। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকিতে বিস্ময় প্রকাশ ঢাকার। দেশটি যথাযথ ব্যবস্থা নেবে আশা পররাষ্ট্র উপদেষ্টার। ভারতের বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদির কবরকে ঘিরে সর্বসাধারণের শ্রদ্ধা। দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি জামায়াতে আমিরের। বগুড়া ৭ আসনে খালেদা জিয়া ও বগুড়া ৬ তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন দলের নেতারা। দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।